প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, আজকে আসলে একটি নয়, আমরা দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা কথা বলবো চোখ টেরা বা টেরা চোখ নিয়ে, এবং একই সাথে চোখের পানি পড়া এই সমস্যাটি নিয়ে। এই দুটো সমস্যা নিয়ে কথা বলতে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর শারমিন আহমেদ, চোখের পাতা, অরবিট, স্কুইন্ট, অকুলোপ্লাস্টিক ও ফ্যাকোসার্জন, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আলোচনা শুরু করার আগে দর্শক, আপনাদেরকে জানাতে চাই, যদি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনারা আপনাদের কোনো মতামত জানাতে চান, তাহলে 0241010469 এই নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা তাহলে আমাদের আজকের আলোচনায় যাই। আমরা প্রথমে কথা বলতে চাই টেরা চোখ নিয়ে। টেরা শব্দটা আসলে অনেকখানি পরিচিত, কিন্তু এটা কি আসলে রোগ কিনা, আদৌ এটার কোনো চিকিৎসা হয় কিনা, আছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা পরিষ্কার ধারণা নেই। একেবারে শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই যে চোখ টেরা বলতে আমরা আসলে কি বুঝি, কখন আমরা বলবো যে একটি বাচ্চা বা একজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা উনি যে টেরা, কখন বলবো? ধন্যবাদ। আসলে আমাদের টেরা চোখ খুবই কমন একটি সমস্যা। আমাদের নর্মালি দুটো চোখ একসাথে একই সময় একই ডিরেকশনে মুভ করার কথা, কিন্তু যদি কোনো কারণবশত একটা চোখ একদিকে মুভ করছে, অন্যটা সেই সেম ডিরেকশনে মুভ করছে না, কিংবা অনেকে এসে বলে যে যখন আমি মনোযোগ দিয়ে কাজ করি তখন আমার দুটো চোখ সেম ডিরেকশনে থাকে, কিন্তু একটু অন্যমনস্ক হলেই একটা চোখ আস্তে করে ঘুরে যাচ্ছে, এবং এটা যখন প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, সেই সব ক্ষেত্রেই আমরা এটাকে টেরা চোখ বা স্কুইন্ট বলে থাকি এবং ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলে থাকি। এবং এটা অনেকেই জানে না যে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা দিলে টেরা চোখ কিন্তু একদম সোজা হওয়া সম্ভব। এই যে একটি চোখ ঘুরে যাচ্ছে, কতখানি আসলে ঘুরতে হবে? অনেকে দেখা যায় যে একেবারেই দুইটি চোখ দুই দিকে এবং বোঝা যায় না যে উনি আসলে কোন দিকে তাকিয়ে আছেন। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে দুটি চোখ হয়তো সামান্য একটু অন্যদিকে মনে হতে পারে। কখন আমরা বলবো যে হ্যাঁ উনি আসলেও টেরা? কতখানি এই অন্যদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটি হতে হবে? এটা আসলে আমরা টর্চ দিয়ে টেস্ট করতে পারি। আমাদের যে চোখের মণিতে যে লাইটটা পড়ে, সে দুটো লাইট আমরা দেখে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি দুটো চোখ সোজা নাকি টেরা। এটা এক্সামিনেশন করার মাধ্যমেই আমরা এটা কনফার্ম করতে পারবো। আপনাদের কাছে যে রোগীগুলো আসে সচরাচর চোখ টেরা নিয়ে, তারা কোন বয়সের রোগী? কখন বাবা মারা নিয়ে আসেন অথবা বয়স্ক কেউ আসেন কিনা, এ ব্যাপারে কি বলতে চান? বাঁকা চোখ আসলে যে কোনো বয়সেই হতে পারে, জন্ম থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা হতে পারে। এটা আমাদের আসলে কারণগুলো আগে জানতে হবে, কি কারণে বাঁকা চোখটা হচ্ছে। জন্মগতভাবে অনেকের হয়, ফ্যামিলিগতভাবে অনেকের হয়, ফ্যামিলিতে প্যারেন্টসদের কারো যদি থাকে বাচ্চার হতে পারে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পাওয়ারজনিত কারণে চোখটা বাঁকা হয়ে যেতে পারে। হয়তো জন্মের পরে বাচ্চাটা বাঁকা চোখ ছিল না, কিন্তু তার হয়তো পাওয়ারের সমস্যা ছিল, বাবা মাটা বুঝতে পারেনি তারা। সেক্ষেত্রে দেখা যায় দুই চোখের পাওয়ার যদি অনেক ডিফারেন্স থাকে কিংবা দূরদৃষ্টিতে তার সমস্যা থেকে থাকে, সেটা ট্রিটমেন্ট না করলে একটা চোখ বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যেটা নিউরোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, যেমন নার্ভ প্যারালাইসিস যদি হয়ে যায়, ব্রেন ইনজুরি কিংবা স্ট্রোক হয়ে গেলে বয়সকালীন অবস্থাতেও চোখটা যে কোনো সময় বাঁকা হয়ে যেতে পারে। চোখের যে মাসেলগুলো আমাদের চোখটাকে উপরে নিচে ডানে বামে তাকাতে সাহায্য করে, এই মাসেলগুলোতে যদি কোনো দুর্বলতা থাকে বা প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু চোখটা বাঁকা হয়ে যেতে পারে। আবার যদি কোনো আঘাতের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও চোখটা বাঁকা হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রলং একটা অসুস্থতা থেকে যখন উঠে আসে বা জ্বর থাকে, এরকমও ক্ষেত্রে আমাদের কাছে অনেক রোগী আসে যে জ্বরের পরে বাচ্চাটার চোখটা বাঁকা হয়ে গেছে। আবার দেখা যায় যে কোনো বাচ্চার যদি চোখে ছানি থাকে কিংবা চোখের পাতাটা যদি মণিটাকে ঢেকে রাখে বা আলোটাকে চোখের ভিতরে প্রবেশ করতে দেয় না, এরকম কোনো অবস্ট্রাকশন থেকে থাকে, সেক্ষেত্রেও ওই চোখটা বাঁকা হয়ে যাওয়ার চান্সেস থাকে। অনেকগুলো কারণ আপনি বললেন, এর মধ্যে একটি কারণ যেটা আসলে আপনি বলছিলেন যে চোখের পাওয়ার যদি সমস্যা থাকে, কেউ যদি কম দেখে, সেক্ষেত্রে হতে পারে। এই সমস্যাটা বা রিফ্র্যাক্টিভ এরর নিয়ে কিন্তু আসলে অনেক মানুষ আমাদের দেশে ভোগেন, পুরো বিশ্বেই আসলে অনেকেই ভুগে থাকেন। সেক্ষেত্রে আসলে পাওয়ারের সমস্যা হলে কিভাবে এই চোখ বেঁকে যেতে পারে, সে ব্যাপারে যদি একটু দর্শকদেরকে বলতেন। জি, অবশ্যই। পাওয়ারের সমস্যা হলে যেটা হয় যে আমি যেটা বললাম যে দুই চোখে পাওয়ারের ডিফারেন্সটা যখন অনেক বেশি হয়, তখন এক চোখ কম দেখে, আরেকটা চোখ অ্যাক্টিভ থাকে। তখন যেই চোখটা অ্যাক্টিভ, সেই বাচ্চাটা ওই অ্যাক্টিভ চোখটা দিয়েই বেশিরভাগ কাজ করে, এবং যে চোখটা অলস, কাজ কম করছে, সেটা আস্তে আস্তে ওটা ডেভেলপমেন্টও আরও কমে যায় এবং এটা অলস চোখে পরিণত হয়।
এবং ওইটা আস্তে আস্তে যেহেতু ইনঅ্যাক্টিভ কাজ করছে না, তখন ওই চোখটা আস্তে করে বাঁকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আসলে যেই শিশু অথবা যেই হোক না কেন, উনি যদি ঠিকমতো চশমা ব্যবহার না করেন, সেক্ষেত্রে কি আসলে বিপদের সম্ভাবনা বাড়ে কিনা? হ্যাঁ, অবশ্যই। যে আমি বললাম যে ওটা যখন পার্মানেন্টলি ওইটার ডেভেলপমেন্টটা বন্ধ হয়ে যায় এবং এটা অলস চোখে পরিণত হয়, তখন আর এটা বয়স হয়ে গেলে তখন আর এটা আমরা ফিরায় আনতে পারি না দৃষ্টিটা। সো এইটা আমাদেরকে অবশ্যই ছোটোবেলায় একটা প্রপার চেক আপের মাধ্যমে একদম অ্যাকুরেট পাওয়ারটা দিলে টেরা চোখটা থেকে আমরা রক্ষা পেতে পারি। যখন একটি রোগী আসলে আপনাদের কাছে আসে, তখন কিভাবে আসলে ডায়াগনোসিস করা হয় যে কি কারণে ওনার এই টেরা চোখ হয়েছে এবং চিকিৎসা আদৌ লাগবে কিনা বা কি ধরনের চিকিৎসা দিতে হবে, সেই ব্যাপারটাকে আপনারা কনফার্ম করেন কিভাবে? এই যে আমি বললাম কারণগুলোতে, আমি বললাম যে প্রথমে যখন রোগীটা আসে আমরা বয়সটা দেখি, কোন বয়সে তার কোন বয়সে তার চোখটা বাঁকিয়ে গেছে, জন্মগতভাবে নাকি জন্মের পরে আস্তে আস্তে এটা হলো, কিংবা বয়সজনিত কারণে যদি নার্ভ প্যারালাইসিসের কারণে হয়ে থাকে, সেটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, যেটা কোন ধরনের টেরার আমাদের কিছু ধরন আছে, যেমন যদি এটা নাকের দিকে চলে আসে মনিটা, সেটাকে আমরা ইজোট্রপিয়া বলি, কিংবা যদি আমাদের এটা কানের দিকে চলে যায় মনিটা, সেটাকে আমরা এক্সো বলি, এবং যেটা উপর দিকে চলে যেতে পারে এটা নিচেও চলে আসতে পারে। তো এরকম কারণটা আমাদের মানে কী ধরনের টেরা চোখটা, এটা আমাদের জানতে হবে। এরপরে যেটা করতে হবে যে কতটুকু পরিমাপটা আমাদের নির্ণয় করে তার উপরে আমাদের ট্রিটমেন্টটা করতে হবে। অনেকগুলো কারণের যে টেরাগুলো হচ্ছে, ট্রিটমেন্ট কি সবগুলোর ক্ষেত্রে একই নাকি এক একটার ক্ষেত্রে আসলে আমরা এক একভাবে চিকিৎসা দিই? না, যে কারণ যেহেতু এক একটার এক এক, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে। যাদের বাচ্চাদের চশমা লাগছে তাদেরকে আমরা অবশ্যই চশমার পাওয়ারটা দিয়ে দিব। অনেক ক্ষেত্রে ওই যে আমি যেটা বললাম চোখের অলস চোখ যেটা থাকে, তাদের ক্ষেত্রে আমরা প্যাচ থেরাপিটা দিয়ে থাকি। প্যাচ থেরাপিটা হচ্ছে ভালো চোখটাকে কাভার করে অলস চোখটাকে দিয়ে নির্দিষ্ট কিছু সময় প্রতিদিন অ্যাক্টিভলি কোনো কাজ করবে বাচ্চাটা, তাহলে ওই অলস চোখটা আস্তে আস্তে সচল হয়। আবার আমরা অনেক সময় দেখা যায় যে যারা ডাবল ভিশন থাকে বাঁকা চোখের কারণে, তাদের ক্ষেত্রে আমরা প্রিজম গ্লাসেস অ্যাডভাইস করে থাকি। আর চশমার কারেকশন তো আমরা করবই। দেন আমরা কিছু অর্থোপেডিক এক্সারসাইজ দিয়ে থাকি, কারণ অনেক সময় মাসেলগুলো উইক থাকে, যার জন্য আমাদের চোখটা বাঁকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই, সেই এক্সারসাইজগুলো করলে অনেক সময় টেরা চোখটা সোজা হয়ে যায়। এছাড়াও তারপরেও যদি বাচ্চাদের বা বড়দের চোখের টেরাটা সোজা না হয়, সেক্ষেত্রে আমরা সার্জারির অপশন আমাদের রয়েছে। আমাদের অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে যখন তার একটি চোখ কিছুটা হলেও বেঁকে যাচ্ছে, তখন ওনারা ঠিক বুঝতে পারেন না যে এই ব্যাপারটাকে কতখানি গুরুত্ব সহকারে নেওয়া দরকার। অন্য কোনো উপসর্গ কি দেখা যায় যখন কেউ টেরা হয়ে যাচ্ছেন অথবা সামান্য কিছু টেরা আছেন, আর কি কোনো উপসর্গে ওনারা ভোগেন? না, তেমন কোনো সমস্যা, মানে জাস্ট দেখার সমস্যা। ওটা বাচ্চার মায়েরা যদি খেয়াল করে তাহলে দেখবে হয়তো টিভির কাছে গিয়ে টিভি দেখছে, বা চোখটা একটু খচখচ করে, চোখটা ব্লিঙ্কিংটা বেশি করতে পারে অনেক সময় অনেক বাচ্চারা, চোখটা স্কুইজ করে দেখে, ক্লাসে বোর্ডের লেখাটা ঠিকমতো হয়তো তুলতে পারছে না, এই ধরনের সমস্যা থাকতে পারে। এর থেকে আসলে খুব বেশি সমস্যা হয় না, কিন্তু তারপরও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্যই নিতে হবে। এখানে একটু জানতে চাই যে যখন আমরা চিকিৎসা দিচ্ছি, কত ভাগ রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়? অনেকে এটাও ভাবেন যে চোখের টেরা এটা কি আসলে ভালো হবে কিনা, এটা মনে করেই অনেকে আবার ডাক্তারের শরণাপন্ন হন না। না, এটা একটি ভুল কথা, কারণ চোখের টেরা চোখ আমি তো বললাম প্রথমেই যে একদম সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সম্ভব। কারণগুলো আগে আমাদের জানতে হবে, কারণ ওয়াইজ ট্রিটমেন্ট করলে, এবং লাস্ট অপশন হচ্ছে আমাদের সার্জারিও আমরা যদি সঠিক পরিমাপ করে কতটুকু টেরা তার প্রিজম দিয়ে মেপে আমরা ঠিকভাবে সার্জারিটা করি। অনেক সময় এক চোখ টেরা, কিন্তু আমাদের সার্জারিটা দুই চোখেই করতে হতে পারে, সেটা আমরা কাউন্সিলিং করে নিই পেশেন্টের সাথে। যাদের চোখটা অনেক বেশি টেরা তাদের হয়তো দুই চোখে আমাদের সার্জারি করতে হতে পারে, তবে এটা 100% সোজা হওয়া সম্ভব। আর যদি সময় মতো চিকিৎসা করা না হয়, তাহলে কমপ্লিকেশন কি কি হতে পারে? সময় মতো চিকিৎসা না করলে প্রথমত যেই চোখটা টেরা, সেই চোখটার ডেভেলপমেন্টটা ঠিকমতো হবে না, এবং ওইটা আস্তে আস্তে অলস চোখে পরিণত হবে, এবং ওইটা পার্মানেন্টলি অলস চোখে পরিণত হবে। এটা আর ভবিষ্যতে কোনো সময় ওটার দৃষ্টিটা আগের মতো আসবে না, আর দেখতে ভালো দেখা যাবে না, বাচ্চাটা নিজে হীনমন্যতায় ভোগে, এটা তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আর যেখানে ট্রিটমেন্ট আছে সেখানে কেন আমরা দেরি করব? অবশ্যই এটা জনগণের জানা উচিত যে সম্পূর্ণরূপে সোজা হওয়া সম্ভব, দেরি না করে যত তাড়াতাড়ি পারা যায় ডাক্তারের শরণাপন্ন চিকিৎসা নেওয়া দরকার। আমরা চোখের পানি পড়া নিয়ে আপনার কাছে আরও অনেক কিছু জানবো, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতি থেকে এসে দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। আজকে আমরা কথা বলছি টেরা চোখ এবং চোখের পানি পড়া এই বিষয়গুলো নিয়ে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা এবং আজকে অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর শারমিন আহমেদ। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা টেরা চোখের চিকিৎসা সম্পর্কে অনেক কিছু জেনেছি। এবারে আমরা যেই সমস্যাটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে চোখের পানি পড়া। এই সমস্যা আসলে প্রত্যেকেই আমি বলবো যে জীবনে কখনো না কখনো ভুগেছেন এবং বুঝতে পারেন না আসলে কি করতে হবে। একেবারে শুরুতেই আমাদেরকে যদি কারণগুলো বলতেন যে চোখের পানি পড়া বিভিন্ন সময়ে হতে পারে, কি কি কারণে আপনারা বেশি পান যে এই কারণে চোখে পানি পড়ছে? ধন্যবাদ আপনাকে। চোখের পানি পড়া অসম্ভব কমন একটি অসুখ। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যে কোনো বয়স সেটা হতে পারে এবং এটার কারণগুলো অনেক সময় জন্মগতভাবে পানিটা পড়তে পারে। অনেক সময় দেখা যায় যে চোখের কোনো ইনফেকশন যদি থাকে, কনজাংটিভাইটিস যেটা বলি, সেটা থেকেও চোখে পানি পড়তে পারে, কিংবা চোখের মণিতে যদি কোনো আঘাত লাগে কিংবা ঘা হয়, যদি কোনো ফরেন বডি পড়ে, একটা ধুলাকণা পড়লেও আমরা চোখ থেকে তখন পানিটা বেশি পড়ে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা যেটা বলি ড্রাই আই, শুষ্ক চোখ, সেক্ষেত্রেও কিন্তু রিফ্লেক্সজনিত কারণে পানিটা বেশি পড়ে। এছাড়া চোখের পাপড়িতে যদি কোনো সমস্যা থাকে, চোখের লিড, আমাদের যে লোয়ার লিড বা আপার লিড আছে, লিডে যদি কোনো সমস্যা থাকে, লিডগুলো যদি ভিতরের দিকে রোল হয়ে চলে যায়, সেক্ষেত্রে মণিতে ঘষা লাগে, তখনও কিন্তু পানিটা বেশি তৈরি হয়। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের সবারই চোখে পানিটা তৈরি হয় এবং সেটা একটা ছিদ্র দিয়ে, নেত্রনালী দিয়ে চলে যায়। তো সেই নালীতে বা ছিদ্রতে যদি কোনো রকমের সমস্যা থাকে বা ব্লক থাকে, তাহলে সেই পানিটা যেতে পারে না, সেই পানিটা আমাদের চোখের বাহির দিয়ে উপচে পড়ে। অনেকগুলো কারণ আপনি বলেছেন, এর মধ্যে কিছু কিছু কিন্তু আছে যে সামান্য একটা ধুলা পড়লেও চোখ দিয়ে পানি পড়তে পারে। কখন আসলে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে? হয়তো ওনার হঠাৎ করে বা কোনো একজন রোগীর তার চোখ দিয়ে পানি পড়ছে, উনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন নিজে দেখার জন্য এবং কখন উনি চিকিৎসকের কাছে যাবেন? জি, অবশ্যই। যদি চোখ থেকে পানি পড়ে, সেটা সাথে যদি রিলেটেড লাল হয়ে যাচ্ছে বা কোনো ফরেন বডি পড়েছে, উনি হয়তো পানি দিয়ে ওয়াশ করলো কিন্তু তারপরেও সেটা যাচ্ছে না, কিংবা চোখটা ফুলে উঠেছে, চোখে ময়লা আসছে, পিচুটি আসছে, চোখটা সকালে ঘুম থেকে উঠলে বন্ধ হয়ে থাকে, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে, তাহলে অবশ্যই চোখের ডাক্তারের কাছে শরণাপন্ন হবে। যখন উনি চোখের ডাক্তারের কাছে যাচ্ছেন তখন কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে? আমরা নর্মালি স্লিট ল্যাম্পে দেখি যে কারণটা কি। যদি কোনো ফরেন বডি থাকে সেটা আমরা রিমুভ করতে হবে, বা কনজাংটিভাইটিস থাকলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করি। অ্যালার্জিজনিত কারণে যদি চোখে পানি পড়ে থাকে, অ্যান্টি অ্যালার্জিক ড্রপ দিয়ে থাকি। ড্রাই আই হলে আমরা আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে থাকি। এরপরেও আমাদের যে কারণটা বললাম যে নালী বন্ধ, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য আমরা একটা টেস্ট করে থাকি। যদি পেশেন্টের দীর্ঘমেয়াদী পানি পড়া এবং পুজ আসার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা এসপিটি নামক একটা টেস্ট করি, যেটা হচ্ছে আমরা ওটিতে নিয়ে গিয়ে একটা পাংটাম ডাইলেট দিয়ে, আমাদের যেই ছিদ্রটা দিয়ে পানিটা চলে যায়, সেই ছিদ্রটা একটু ডাইলেট করে ওখান দিয়ে আমরা সিরিঞ্জ দিয়ে পানি দিই। সেই পানিটা যদি গলায় যায়, তাহলে আমরা বুঝতে হবে যে নালী ভালো আছে। আর কিন্তু যাদের ক্ষেত্রে বন্ধ থাকে, তাদের সেই পানিটা গলায় যায় না। এই টেস্টের মাধ্যমে আমরা মোটামুটি শিওর হতে পারি যে তার নালী বন্ধ নাকি নালীটা খোলা আছে। মোটামুটি এই কারণ। নালীটা যে বন্ধ হয়ে যাচ্ছে, এটার পেছনে কি কারণ থাকতে পারে? নালীটা বন্ধ হয়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। এটা অ্যালার্জিজনিত কারণেও নালীটা বন্ধ হয়ে যেতে পারে। যারা বেশি ধুলাবালিতে কাজ করে, যারা রোদে কাজ করে, এ ধরনের এদেরও নালীটা বন্ধ হতে পারে। যারা পুকুরে গোসল করে, তাদের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি নালী বন্ধটা। আর এছাড়া জন্মগতভাবেও নালী বন্ধ থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন এবং কত সময় লাগে তখন এই রোগীর আসলে সুস্থ হয়ে উঠতে? নালী বন্ধের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি বললাম যে অনেক সময় জন্মের কিছুদিন পর থেকেই মায়েরা নিয়ে আসে যে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ছে এবং ময়লা আসছে। এটা সাধারণত আমাদের যে নেত্রনালীটা আছে, বাচ্চাদের ক্ষেত্রে সেটা না খোলার কারণে এটা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বাচ্চার মায়েদের বলে দিই যে চোখটা অলওয়েজ পরিষ্কার রাখতে এবং চোখের কোনায় চাপ দিয়ে ময়লাটা বের করে ফেলতে। তারপরে যেটা করি, যদি দরকার হয়, আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ দিই এবং মায়েদের একটা মেসেজ শিখিয়ে দিই, যে মেসেজটা করলে যে নালীটা বন্ধ আছে, সেই বন্ধ নালীটা খুলে যায়। এটা মায়েদেরকে একটু ধৈর্য সহকারে অবশ্যই করতে বলি। দেখা যায় যে বেশিরভাগ মায়েরাই 1-2 মাস করার পরে হতাশ হয়ে যায়, আর করতে চায় না, কিন্তু না, এটা করতে হবে। এবং আমরা বলি যে আপনি 18 মাস পর্যন্ত এই মেসেজটা একদম করতেই হবে, তাহলে দেখা যায় যে বাচ্চাটা নালীটা শুধুমাত্র মেসেজেই খুলে যাচ্ছে।
তারপরেও যদি না খুলে 18 মাস বয়সে আমরা প্রবিং নামক একটা ছোট্ট সার্জারি করতে পারি, যেটা করলে নালীটা আমরা তৈরি করে দিতে পারি ওটিতে নিয়ে। আর প্রথম প্রবিংয়ের পরেও যদি পানি পড়াটা বন্ধ না হয়, সেক্ষেত্রে আমরা 3 থেকে 6 মাস পরে সেকেন্ড টাইম একটা প্রবিং করতে পারি। তারপরেও যাদের পানি পড়া থাকে 8 বছর বয়সে আমরা ডিসিআর নামক একটা সার্জারি করে থাকি। এই সার্জারি সম্পর্কে যদি বলতেন, যে প্রাপ্তবয়স্ক বা যেটা আমরা 8 বছরের শিশু থেকে করতে পারছি এবং বড়দের ক্ষেত্রেও আমরা করতে পারি, সেক্ষেত্রে কি করা হয় এবং সেক্ষেত্রে সুস্থ হতে কতদিন লাগতে পারে? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সার্জারি করার পরে টোটাল আমরা একটু 1.5 মাস আমরা বলে থাকি যে টোটাল পুরোপুরি সুস্থ হতে। এটা আমরা সার্জারিটা করি হচ্ছে এক্সটার্নালও করা যায়, আবার আমরা লেজার দিয়েও করতে পারি। এটা আমরা নালীটার সাথে আমাদের নাকের একটা কানেকশন করে দিই, যার ফলে পানিটা ওদিক দিয়ে পাস হয়ে যেতে পারে। এবং তারপরে পেশেন্ট সাথে সাথে কি সুস্থ হয়ে যাবেন? বা সাথে সাথে বলতে এটা হিলিং হতে যত সময় লাগে, পুরোপুরি সব কিছু হিল হতে আমাদের 1.5 মাসের মতো সময় লাগে। পরবর্তীতে কি এই ডিসিআর করা হলো, তারপরে ওনার কি আবারও একই ধরনের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে কিনা? সম্ভাবনা খুবই কম, তবে সেটা পার্সেন্টেজ খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে ফেল ডিসিআর হয়, সেটা এক্সপার্ট হ্যান্ডের কারণে কিছুটা হতে পারে। বা কারো অনেক সময় ক্যানালিকুলায়, যেটা আমাদের নালীটা যদি পুরাটাই বন্ধ থাকে, সেক্ষেত্রে হয়তো বা আবারও ব্লক হয়ে যেতে পারে। কিছু কারণ থাকে যেটাতে আবারও ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, তবে সে সম্ভাবনা খুবই কম। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম একটি ছোট শিশুর ব্যাপারে। তার বয়স হচ্ছে 1.5 বছর। জন্ম থেকেই তার চোখ কিছুটা হচ্ছে যেটা বলে যে ছলছল করছে, বা কিছুটা হলেও পানি থাকছে, পানি গড়িয়ে পড়ছে সেরকম না, কিন্তু দেখে মনে হচ্ছে যে পানি থাকছে। এর পেছনে কি কারণ হতে পারে এবং সেক্ষেত্রে আসলে চিকিৎসার জন্য কি করা উচিত? এটা আমি একটু আগে যেটা বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের যে নালীটা আছে সেটা অনেক সময় বন্ধ থাকে, সেটা শুধুমাত্র মায়ের মেসেজেই ওটা খুলে। তো আমরা ওটা মায়েদেরকে সেজন্য বলি যে যদি ময়লা বেশি আসে তাহলে আমরা ড্রপস দিই, আদারওয়াইজ শুধু পানি থাকলে কোনো ড্রপস দেওয়ার দরকার হয় না, অনলি মেসেজই কন্টিনিউ করবে মায়েরা। যদি নালী বন্ধ থাকে, যেমন এই শিশুটার যার প্রশ্নটা আমরা পেয়েছি, সেক্ষেত্রে কি আসলে চোখের পানি গড়িয়ে পড়বে, নাকি চোখে জাস্ট পানি যেটা ছলছল করছে চোখ, সেই ব্যাপারটা থাকবে? এরকমও হতে পারে যে তার পার্শিয়াল ব্লক, তার জন্য হয়তো গড়িয়ে পড়ছে না কিন্তু পানিটা জমা হয়ে থাকছে, সেটাও হতে পারে। এই জন্য আসলে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করানোটা জরুরি। ইনফেকশন রিলেটেড আসলে কিছু ব্যাপারের কারণে চোখের পানি পড়তে পারে, সেক্ষেত্রে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন এবং সুস্থ হতে কতদিন লাগে? ইনফেকশনের ধরনটা আমাদের জানতে হবে। আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে। যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপস এবং দিয়ে চোখটা ভালো হতে পারে, কিন্তু ভাইরাল যেটা হয় সেটা ক্ষেত্রে আমরা 21 দিন একটা ওষুধ দিই, একটা অয়েনমেন্ট এবং একটা ড্রপস থাকে, এবং সেটা 21 দিনই কন্টিনিউ করতে বলি এবং পানি লাগাতে মানা করি। কারণ ভাইরাল ইনফেকশনটাতে আবার চোখে পার্মানেন্টলি এক ধরনের স্পট পড়ে যায়, সেটা থেকে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। সেই জন্য আমরা ভাইরাল ইনফেকশনটা একটু ভালোভাবে টেক কেয়ার করতে বলি এবং পানি লাগাতে মানা করি ওই কয়দিন। জি, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনি দর্শকদের জন্য যদি কোনো পরামর্শ দিতে চান এই রোগ সম্পর্কে বা সার্বিকভাবে তাদের সুস্থ থাকার জন্য? জি, চোখের পানি পড়া কিংবা টেরা চোখ, যে কোনো ধরনেরই ছোটোখাটো সমস্যা হোক, চোখ আমাদের খুবই মূল্যবান একটি সম্পদ। সো যে কোনো ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে আমাদের চোখের যে কোনো সমস্যাতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে দুটো অসুখ সম্পর্কে বা রোগ সম্পর্কে আমাদের দর্শকদেরকে এত কিছু জানিয়েছেন। অনেক ধরনের তথ্য আমরা আশা করছি দর্শকদেরকে দিতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।